আলহামদুলিল্লাহ। আমি একই সাথে এখন জুমে এবং ফেসবুকে লাইভে আছি। সুতরাং চলেন আমরা ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করি। সরি একটু দেরি হয়ে গেল সেটিংগুলোর কারণে। আশা করি ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে এত সময় লাগবে না। সো আমরা লেকচার 4 আজকে পড়ব নিউটনিয়ান বলবিদ্যার। লেকচার 3 পর্যন্ত আমি একটু রিক্যাপ করে নিচ্ছি যে আগের লেকচারে আমি কি পড়াচ্ছিলাম আপনাদেরকে। আমি আগের লেকচারে আপনাদেরকে ঘর্ষণ এবং ঘর্ষণ গুণাঙ্ক পড়াচ্ছিলাম এবং ঘর্ষণ গুণাঙ্কের সঙ্গে সংযুক্ত দুইটা রাশি ছিল। একটা হচ্ছিল আপনার ঘর্ষণ বলের সঙ্গে সংযুক্ত ছিল দুটো রাশি। একটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক আর একটা অভিলম্ব প্রতিক্রিয়া। এবং ক্লাসের শেষ দিক পর্যন্ত আমি অভিলম্ব প্রতিক্রিয়া বের করার টোটাল 4টা সিনারিও দেখিয়েছিলাম। এখন আজকে আমরা শুরু করব ঘর্ষণ সংক্রান্ত যত গাণিতিক সমস্যা আছে সকল গাণিতিক সমস্যা কিভাবে সলভ করা যাবে সেটা টেকনিক। খেয়াল করেন, আমি আপনাদের গত ক্লাসে যখন পড়াচ্ছিলাম ঘর্ষণ বলতেছিলাম অভিলম্ব প্রতিক্রিয়া মুখস্থ করে পার পাবেন না। কেন মুখস্থ করে পার পাবেন না? কারণ এত এত সিনারিও কয়টা মুখস্থ রাখবেন আপনারা? সুতরাং আমি আপনাদেরকে যেটা শিখাবো আজকে যে যে কোনো ঘর্ষণ সংক্রান্ত ম্যাথ কিভাবে সরাসরি সলভ করা যাবে, কম সময়ে সলভ করা যাবে এবং একটা নিয়ম ফলো করে ঘর্ষণ সংক্রান্ত দুনিয়ার যাবতীয় সকল ম্যাথ করতে পারবেন। কোনো সূত্র মনে রাখার দরকার নেই। আমি এখন যে প্রসিডিউরটা দেখাবো শুধুমাত্র এই প্রসিডিউরটা ইনশাল্লাহ যদি আপনাদের মনে থাকে তাহলে ঘর্ষণের সকল ম্যাথ আপনারা করতে পারবেন। চলেন আমি ডিরেক্টলি আপনাদেরকে প্রসিডিউরটায় নিয়ে যাব। সো আমি এই প্রসিডিউরটার নাম দিব ঘর্ষণ সংক্রান্ত সমস্যা সমাধানের উপায়। দেখেন, আমি প্রসিডিউরটার নাম দিব ঘর্ষণ সংক্রান্ত সমস্যা সমাধানের উপায়। সরি, শেয়ারটা একটু স্টপ হচ্ছে, আমি এবার অন করে দিচ্ছি। আশা করি সবাই ইনশাআল্লাহ স্ক্রিন দেখতে পাচ্ছেন। দেখি, হ্যাঁ, সব জায়গায় স্ক্রিন শেয়ারড। নাইস। তাহলে আমরা শুরু করব আজকে ঘর্ষণ সংক্রান্ত সমস্যা সমাধানের উপায় দিয়ে। আমি টোটাল তিনটা স্টেপ আপনাদেরকে আমি শিখাবো। এই তিনটা স্টেপ আমি খুব স্লোলি যাব, খুবই স্লো যাব এই অংশটায়। কারণ কি জানেন, ঘর্ষণ নিয়ে আপনাদের বইয়ে খুব টানা হেঁচড়া করে নাই, কিন্তু দেখবেন বোর্ড পরীক্ষায় ম্যাথ দিচ্ছে, ভর্তি পরীক্ষায় ম্যাথ দিচ্ছে। যেহেতু বইয়ের টপিকটা নাই সেহেতু আমি ডিসকাশনটা খুব স্লো করব এবং ডিসকাশনটা আমি চেষ্টা করব যত সিম্পল মডেলে আনা যায়। একটু কাইন্ডলি আপনারা ফলো করবেন এবং কোথাও কোনো প্রবলেম থাকলে আমাকে কোশ্চেন করবেন। দেখেন, ঘর্ষণ সংক্রান্ত যে কোনো সমস্যা যখন আমরা সমাধান করতে যাব, প্রথমে এই প্রশ্নটা হচ্ছে কয়টা বল এখানে অ্যাসোসিয়েটেড আছে। ঘর্ষণের সঙ্গে সংক্রান্ত টোটাল কতগুলা বল আছে, একটা সিস্টেমে টোটাল কয়টা বল ঘর্ষণ বলের ম্যাথ করার সময় কাজ করে, সেটা আগে আমি আপনাদেরকে বুঝিয়ে নিব। সো আমি এটা ডিরেক্টলি ভিডিওতে এসে আপনাদেরকে বুঝাবো। আমি একটু ভিডিওটাকে অন করতেছি। সো আচ্ছা, দেখেন, আমরা যখন ঘর্ষণ বল নিয়ে কথা বলি,
ঘর্ষণের সঙ্গে রিলেটেড টোটাল কয়টা ফোর্স বা বল আছে সেটা আগে বুঝি। ধরেন আমার হাতে কোনো একটা সারফেস বা তল আছে, এই যে আমি ক্যালকুলেটরের তলটা ধরলাম, এই যে এটা ক্যালকুলেটরের তল। তাহলে এই তলের উপরে আমি যদি একটা বস্তুকে চালাইতে চাই, ধরেন এই কলমটাকে এই তলের উপর চালাবো, কলমটাকে তলের উপরে যে এইভাবে চালাবো, নড়াবো, তাহলে কলমটাকে যখন তলের উপর নড়াবো তখন এই তল এবং কলমের তলের মধ্যে যে বাধাদানকারী বল সেটাই হচ্ছে কি ঘর্ষণ বল। এখন এই ঘর্ষণ বলের সমস্যা সমাধানের সময় আমাদেরকে টোটাল কয়টা ইস্যু মাথায় রাখতে হবে, টোটাল কয়টা বল এখানে মাথায় রাখতে হবে। মোট 4টা বল এখানে কাজ করে। কয়টা বল? 4টা বল। কিভাবে 4টা বল সেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখেন 4টা বল কিভাবে কাজ করবে। এই যে সারফেসটা, এই সারফেসের উপরে যখন আমি একটা বস্তু এইভাবে রাখবো, এই বস্তুটা রাখলাম, এই বস্তুটার ওজন দেখেন, সারফেসটা যদি এইভাবে ধরি, সারফেসটা আমি এইভাবে ধরতেছি, খেয়াল করেন, এই যে বস্তুটা রাখলাম, বস্তুর ওজন এই সারফেসের উপরে কাজ করবে না? তাহলে প্রথমে কাজ করবে কে? ওজন। তাহলে 4টা বলের প্রথম বল কি? ওজন। এখন ওজন কাজ করলো। এখন যে কোনো সারফেসে যখন আপনি বস্তুটা রাখছেন, ওই সারফেস ওজনের বিপরীতে একটা প্রতিক্রিয়া বল দিবেই দিবে। কেন প্রতিক্রিয়া বল দিবে? যদি ওজনটাকে ব্যালেন্স না করা যায়, বস্তু সারফেসে থাকতে পারবে না। সুতরাং তাহলে ওজনের বিপরীতে একটা অভিলম্ব প্রতিক্রিয়া বল কাজ করবে। কয়টা বল গেল? 2টা বল। এরপর দেখেন বস্তুটাকে আমি ধরেন ঠেলবো বা টানবো, এই বস্তুটাকে আমি এখানে একদিকে ঠেলতেছি বা টানতেছি, তাহলে আমার একটা প্রযুক্ত বল আছে। তাহলে 3 নাম্বার বল কি? প্রযুক্ত বল। এখন প্রযুক্ত বলের বিপরীতে একটা বাধাদানকারী বল বা ঘর্ষণ বল আসবে। 4 নাম্বার বল তাহলে কি হচ্ছে? 4 নাম্বার বল হচ্ছে ঘর্ষণ বল। তাহলে আমি কয়টা বল বললাম? এটা একেবারে মুখস্থ করে ফেলেন। আমি এখন মুখস্থ করে ফেলবো আপনাদেরকে। মানে অ্যাকচুয়ালি আমি বলি, আপনাদের এতদিনের পড়া ছিল হচ্ছে কলেজ শুরু হয় নাই, পড়তেছেন। এখন থেকে কিন্তু কলেজ শুরু হয়ে গেছে, এখন পড়তেছেন বললে হবে না, এখন আপনাকে সিরিয়াসলি পড়তে হবে, কনসেপ্টগুলো মাথায় ঢুকাইতে হবে। সো আমার ক্লাস টাইমগুলো এখন একটু বেড়ে যাবে। দেখেন আমার টোটাল 4টা বল আছে। বল নাম্বার 1 কি বল? ওজন। ওজন তো একটা বল। বল নাম্বার 2 কি? অভিলম্ব প্রতিক্রিয়া বা প্রতিক্রিয়া বল। বল নাম্বার 3 কি? 3 নাম্বার বল হচ্ছে প্রযুক্ত বল। আর 4 নাম্বার বল কি? ঘর্ষণ বল। এই 4টা বল একত্রে আমার সিস্টেমে থাকতেছে। এখন এই 4টা বলকে রেখে আমি কিভাবে সিস্টেমের সলিউশন করব সেটা হচ্ছে ইস্যু। তাহলে চলেন এই 4টা বলকে নিয়ে সিস্টেমের সলিউশনে আমি 3টা স্টেপ দেখাবো। কয়টা স্টেপ? 3টা স্টেপ। বল কয়টা? 4টা। স্টেপ কয়টা? 3টা। দুনিয়ার সকল ঘর্ষণের ম্যাথ এটা দিয়ে সলভ হয়ে যাবে। তাহলে চলেন আমরা আগে বলগুলোকে লিখি। আমরা 4টা বলকে লিখি। আমরা এই 4টা বলকে আগে লিখিতভাবে প্রকাশ করি। কয়টা বল অ্যাসোসিয়েটেড আছে? সংশ্লিষ্ট বল। 4টা। প্রথম বলটা কি? ওজন। দ্বিতীয় বলটা কি? অভিলম্ব প্রতিক্রিয়া। তৃতীয় বল হচ্ছে প্রযুক্ত বল। আর চতুর্থ বলটা কি? ঘর্ষণ বল। এই 4টা বল যে কোনো ঘর্ষণ সংক্রান্ত ম্যাথে থাকবেই। এখন সলভ করার জন্য আমরা 3টা স্টেপ ফলো করব। স্টেপ 1। স্টেপ 1 হচ্ছে দেখেন যে কয়টা বল আছে, মানে এই 4টা বলকে, এই সবগুলি বলকে আমরা তল বরাবর ও তলের উপর লম্ব বরাবর উপাংশে বিভাজন করব। এটা হচ্ছে স্টেপ 1। খেয়াল করেন সবগুলি বলকে আমরা তল বরাবর এবং তলের উপর লম্ব বরাবর কিসে বিভাজন করতেছি? উপাংশে। এখন একটু স্টেপ 1 এর ব্যাপারটা আমি বুঝিয়ে বলতেছি। দেখেন তল বরাবর যদি এক্স অক্ষ হয়, তলের উপর লম্ব বরাবর কি অক্ষ? ওয়াই অক্ষ। তার মানে আমরা বলগুলোকে এক্স এবং ওয়াই অক্ষকে আলাদা করে ফেললাম। স্টেপ 2। বস্তুটা কিন্তু চলে তলের উপরে,
বস্তুটা তলের উপরে চলতেছে, তলের উপর লম্ব বরাবর বস্তুর কিন্তু কোনো গতি নাই। আমি আবার বুঝিয়ে বলতেছি জিনিসটার জন্য, আমি আবার ভিডিওটাকে অন করব। অ্যাগেন আমি ভিডিওটাকে অন করে দিচ্ছি। আমি যদি তল বরাবর চিন্তা করি, বস্তুর সবসময় গতিশীল হওয়া হবে কোন বরাবর? তল বরাবর। কিভাবে? এই যে তলটা আছে, এই তলের উপরে আমি যদি বস্তুটাকে রাখি, এই যে বস্তুটাকে রাখলাম, বস্তুটা চলবে কি তল বরাবর না? এখন তলের উপর লম্ব মানে ওয়াই অক্ষ বরাবর এই বস্তুটার কোনো গতিশীল আছে? এখানে কি বস্তুটা লাফায় ঝাঁপায়? বস্তু তো লাফ ঝাঁপ দেয় না, বস্তু শুধু চলে। ঘর্ষণ কখন হবে? লাফ দিলে তো ঘর্ষণ নাই, কারণ যখন শূন্যে উঠে গেছে বাতাসের ঘর্ষণটাকে ইগনোর করতেছি। তার মানে আমার অ্যাকচুয়ালি ওয়াই অক্ষ বা তলের উপর লম্ব বরাবর এই বস্তুটা সাম্যাবস্থায় আছে। অ্যাগেইন রিপিট করতেছি, বস্তুটার এক্স অক্ষে তার কিন্তু গতিশীলতা থাকতেছে, বাট সরি একটা মিনিট, আমার জুম একটু ঝামেলা দিচ্ছিল, ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখেন যেটা যেটা বলতেছিলাম, আবার বলতেছি, বস্তুটা তল বরাবর চলতেছে এক্স অক্ষে, তার মানে এক্স অক্ষে বলগুলা থেকে লব্ধি বল আসতে হবে। ওয়াই অক্ষের লব্ধি বল কত? ওয়াই অক্ষের লব্ধি বল কিন্তু শূন্য। কেন ওয়াই অক্ষের লব্ধি বল শূন্য? কারণ বস্তু ওয়াই অক্ষে লাফায়ও না, ঝাঁপায়ও না। তাহলে বস্তুর ওয়াই অক্ষে লব্ধি বল শূন্য। ওয়াই অক্ষে লব্ধি বল শূন্য মানে হচ্ছে ওয়াই অক্ষে বস্তুটা কিভাবে আছে? সাম্যাবস্থায় আছে। তাহলে স্টেপ 2 তে যখন আমরা যাব তখন অ্যাকচুয়ালি যেটা করব, ওয়াই অক্ষে বস্তুটাকে কিভাবে ধরে নিব? সাম্যাবস্থায় ধরে নিব। সাম্যাবস্থায় ধরে নিয়ে আমরা ওয়াই অক্ষে একটা কি দাঁড় করাবো? সমীকরণ দাঁড় করাবো। তাহলে চলেন আমরা ওয়াই অক্ষের ইকুয়েশনটা দাঁড় করাই। স্টেপ 2টা হচ্ছে তাহলে ওয়াই অক্ষ নিয়ে। স্টেপ 2টা কি নিয়ে? ওয়াই অক্ষ নিয়ে। তাহলে ওয়াই অক্ষ মানে কি? তলের উপর লম্ব বরাবর। সো স্টেপ 2 হচ্ছে তলের উপর লম্ব বরাবর বলের সাম্যাবস্থা হতে অভিলম্ব প্রতিক্রিয়া আর এর সম্পর্ক প্রতিষ্ঠা করব আমরা। দেখেন স্টেপ 1 স্টেপ 2 হয়ে গেল, এবার আসেন স্টেপ 3। 3 নাম্বার স্টেপে কি থাকবে? 3 নাম্বার স্টেপ হচ্ছে বস্তুটা কি তল বরাবর গতিশীল হচ্ছে, তাহলে তল বরাবর সামেশন অফ এফ সমান এম এ এই সমীকরণ প্রতিষ্ঠা করব। দেখেন এই 3টা স্টেপ মনে রাখা কঠিন কোনো কাজ না, মুখস্থ করতে হবে না। কেন মুখস্থ করতে হবে না? আজকে আমি আপনাদেরকে বেশ কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম এখন করাবো, যাতে আমরা এই যে স্টেপগুলা ফলো করব। আর যখনই কয়েকটা প্র্যাকটিস করব তখনই দেখবেন মাথার মধ্যে জিনিসগুলা গেঁথে যাবে ইনশাল্লাহ। সো আমি যত ধরনের ঘর্ষণ বলের সমস্যা হতে পারে একটা একটা করে দেখাতে শুরু করব এখন ইনশাল্লাহ। তাহলে আমরা শুরু করি অ্যাকচুয়ালি প্রবলেম নাম্বার 1 দিয়ে। প্রবলেম 1, এই প্রবলেম 1টা হচ্ছে একটা আনত তলে বস্তুর সমস্যা। আমি গত ক্লাসের একেবারে শেষ সিনারিওটা দেখিয়েছিলাম, আনত তলে একটা বস্তু যখন স্থির অবস্থায় থাকে তখন ওই তলের অভিলম্ব প্রতিক্রিয়া কীরকম হয়। আজকে সেখান থেকেই যদি যাত্রা শুরু করি, ধরেন 30 ডিগ্রি কোণে আনত একটা তল। এখন
যেহেতু ঘর্ষণ আছে, এই তলগুলো এখন কিন্তু আর মসৃণ হবে না, অমসৃণ তল হবে। তাহলে 30 ডিগ্রি কোণে আনত একটি অমসৃণ তলের ঘর্ষণ গুণাঙ্ক 0.2। এই তলের উপর 20 কিলোগ্রাম ভরের একটি বস্তু রাখা হলে উহা কত ত্বরণে নিচের দিকে নেমে আসবে? এটা হচ্ছে প্রশ্নটা। আমি প্রশ্নটাকে ভিজুয়ালি ডেপিক্ট করব এখন, যে প্রশ্নটাকে আমরা যাতে একেবারে প্র্যাকটিক্যালি দেখতে পাই। চলেন আমরা ভিজুয়ালি দেখি। আমি ভিজুয়ালি দেখানোর জন্য আপনাদেরকে প্রশ্নটা আমি আবারও অ্যাকচুয়ালি ভিডিওটা অন করব, কারণ আমার প্রশ্নটার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আগে দরকার সলভের আগে। একটা মিনিট। দেখেন, আমি প্রশ্নটাকে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করতে চাই যে 30 ডিগ্রি কোণে আনত একটা তলে একটা 20 কিলোগ্রাম ভরের বস্তু রাখবো, বস্তুটার ত্বরণ কত সেটা জানতে চাওয়া হচ্ছে। দেখি ঘটনাটা কি ঘটে। এই যে একটা তল, এটা কিন্তু আনত না, এটা কি একদম সরাসরি তল না? তাহলে তলটা যদি আনত না থাকে, এরকম থাকে নর্মালি, এরকম যদি তল থাকে তাহলে বস্তু রাখলে বস্তুটা এখানে থাকবে। কিন্তু তলটাকে যদি কাত করতে শুরু করি, দেখেন এই যে আনত করতেছে, আনত করা মানে কি কাত করা। কাত করতে শুরু করলেও বস্তু কিন্তু পড়তেছে না এখনো, একটা সার্টেন কোণ পর্যন্ত বস্তুটা স্টেবল থাকবে। তারপর কি একটা কোণের পরে বস্তুটা এরকম ভাবে চলে আসলো না? সো আবার দেখেন বস্তুটা এই যে এখানে স্টেবল অবস্থায় আছে, কিন্তু যেই এই যে আনত করতে শুরু করলাম, এই যে আনত কাত করতে শুরু করতেছি, কাত করতে শুরু করতেছে, এক সময় বস্তুটা পড়ে গেল। কেন বস্তুটা পড়তেছে? এর কারণ হচ্ছে, খেয়াল করে দেখেন, সলভ করার আগে ফিজিক্সটা বুঝি। ফিজিক্স বললে সলভ একদম সোজা। সো আমি যখন বস্তুটাকে রাখছি, দেখেন তো এই বস্তুটার ওজন এমজি সোজা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। আর অভিলম্ব প্রতিক্রিয়া আর কাজ করতেছে উপরের দিকে। সো বস্তু নিচে যেতে পারতেছে না। আর এক্স অক্ষে কেন সরতে পারতেছে না? কারণ এক্স অক্ষে তো কোনো বলই নেই। কিন্তু যেই আমি আনত করব, এই যে ধরেন আনত করছি, তাহলে ওজনের একটা উপাংশ কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে। সো যদি অনেক বেশি আনত করি, ওজনের যে উপাংশটা আছে সেটা নিচের দিকে বস্তুটাকে টেনে নামাবে। সুতরাং এটা হচ্ছে আমাদের ফিজিক্সটা। এখন এই ফিজিক্সটা ম্যাথে প্রয়োগ করি। আমি আপনাদেরকে আজকে আরেকটা জিনিস বলবো, শিখাবো। অ্যাকচুয়ালি এখন থেকে আপনাদের পড়ালেখাগুলো একটু অন্যরকম হবে। কেন অন্যরকম হবে সেটার কারণটা আমি ব্যাখ্যা করি। যে যতদিন কলেজের ক্লাস শুরু হয় নাই, আমি আপনাদের উপরে কোনো প্রেশার আনি নাই, কারণ আমার উদ্দেশ্য ছিল প্রেশারলেসলি জিনিসটা আনন্দময় করে রাখা। বাট এখন থেকে আমি কিছুটা প্রেশার দিব। কেন প্রেশার দিব? কারণ পড়ালেখার কিন্তু একটা মৌলিক উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র জ্ঞান অর্জন করা না, ভালো রেজাল্ট করাও। কারণ ভালো রেজাল্ট না করলে বাসা থেকে বের করে দিবে। সো আপনাদের লাইফে কিছু মানে আমি এই আগে থেকে আপনাদেরকে প্রিপেয়ার থাকার জন্য রিকোয়েস্ট করব যে নাম্বার ওয়ান, এখন থেকে আমি অ্যাকচুয়ালি প্রবলেম সলভিং টেকনিকের দিকে অনেক বেশি মনোযোগ দেব, এক। প্লাস দুই হচ্ছে, আমি যতগুলা প্রবলেম করাবো প্রতিটা প্রবলেমের ডাটা চেঞ্জ করে আপনারা প্রত্যেকটা প্রবলেম আবার বাসায় করবেন। মানে সেম প্রবলেম করেন কিন্তু ডাটাটা চেঞ্জ করে নিয়ে দেখেন সিনারিওগুলো কিভাবে চেঞ্জ হয়। আরও কিছু ইনস্ট্রাকশন ক্লাস শেষে দিব। চলেন এখন ম্যাথটা সলভ করি ইনশাল্লাহ আমরা। তাহলে আমরা যদি ম্যাথ সলভিংয়ে যাই, দেখেন এই যে সিনারিওটা তো বোঝা গেছে। সো এখন আসেন আমরা ম্যাথটা সলভ করব। যে 30 ডিগ্রি কোণে আনত একটা তল,
30 ডিগ্রি কোণে আনত একটা অমসৃণ তল, মসৃণ তল না কিন্তু, কি তল? অমসৃণ তল। তাহলে এখানে হচ্ছে 30 ডিগ্রি। এখন এর উপরে আপনি একটা বস্তু রাখছেন, সো এই বস্তুটা কত ত্বরণে নিচের দিকে নেমে আসবে সেটা জানতে চাওয়া হয়েছে। এখন বস্তুটা কত ত্বরণে নিচের দিকে আসবে সেটা যদি জানতে চাওয়া হয়, দেখি আমরা এই বস্তুটার ওজন mg কোন দিকে কাজ করবে? খাড়া নিচের দিকে। তাহলে mgর যে উপাংশ নিচের দিকে কাজ করবে সেটা হচ্ছে mg sin 30 ডিগ্রি, আর আরেকটা উপাংশ কাজ করবে mg cos 30 ডিগ্রি। খেয়াল করেন আমি কি করলাম একটু দেখেন, আমি আবার রিপিট করতেছি, আমি খুব স্লো যাকবো, এই স্টেপটা খুবই স্লো। দেখেন আমার ওজন কাজ করতেছে কোন দিকে? খাড়া নিচের দিকে। ওজন mg কাজ করতেছে খাড়া নিচের দিকে, তাই না? এখন আমাদের স্টেপ 1 কি ছিল? স্টেপ 1 ছিল সবগুলি বলকে তল বরাবর ও তলের উপর লম্ব বরাবর কিসে বিভাজন? উপাংশে বিভাজন। তাহলে এই যে এখানে ওজন mg কে তল বরাবর, এই যে তল বরাবর উপাংশ যদি নেই mg sin 30 ডিগ্রি, এবং তলের উপর লম্ব বরাবর mg cos 30 ডিগ্রি, তাহলে mg একটা বলকে আমরা দুইটো উপাংশে ভাগ করে ফেলছি। স্টেপ 1 mg এর জন্য কমপ্লিট। এরপর কি আছে? এখানে কোনো প্রযুক্ত বল আছে? বাইরে থেকে কোনো বল দেওয়া হয়েছে? প্রযুক্ত বল কিন্তু নাই, সমস্যা নাই। অভিলম্ব প্রতিক্রিয়া তলের উপর লম্বভাবেই আছে। আর ঘর্ষণ বল কাজ করবে তল বরাবর, বস্তু যেদিকে গতিশীল হইতে চায় তার বিপরীত দিকে। দেখেন একটা তলের উপরে বস্তু যদি থাকে, বস্তুর টেন্ডেন্সি বা প্রবণতা হবে নিচের দিকে নামার। তাহলে ঘর্ষণ বল বস্তুর গতিকে বাধা দিবে, তাহলে গতিকে বাধা দিলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? বস্তু যেদিকে নামতে চাবে তার ঠিক বিপরীত দিকে। তাহলে ঘর্ষণ বল F কাজ করতেছে mg sin 30 ডিগ্রির উল্টো দিকে, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করি আমরা, চলেন। আমি কি বলছি? স্টেপ 1 কিন্তু কমপ্লিট। খেয়াল করে দেখেন সবগুলা বলকে তল বরাবর এবং তলের উপর লম্ব বরাবর উপাংশে ভাগ করা হয়ে গেছে, ছিল স্টেপ 1। এখন স্টেপ 2 তে কি বলছিলাম? চলেন স্টেপ 2 একটু পড়ি। তলের উপর লম্ব বরাবর বলের সাম্যাবস্থা হতে অভিলম্ব প্রতিক্রিয়া আর এর সম্পর্ক প্রতিষ্ঠা করব। তাহলে তলের উপর লম্ব, এই যে তলের উপর লম্ব বরাবর কয়টা বল আছে? দেখেন দুইটা বল তলের উপর লম্ব বরাবর, একটা বল হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া আর একটা বল হচ্ছে নিচের দিকে mg cos 30 ডিগ্রি। এখন বস্তুটা তো লাফ ঝাঁপ দিচ্ছে না, তাহলে তলের উপর লম্ব বরাবর কি আছে? বলের সাম্যাবস্থা আছে। সুতরাং আর সমান mg cos 30 ডিগ্রি। এখন m এর মান হচ্ছে 20, g এর মান 9.8, cos 30 ডিগ্রির মান √3/2। সুতরাং এটা হবে 169.74 নিউটন। এটা হচ্ছে তলের উপর লম্ব বরাবর বলের সাম্যাবস্থা থেকে আসলো। এরপর স্টেপ 2 ও শেষ। এবার স্টেপ 3 তে কি বলছে? স্টেপ 3 তে বলা হচ্ছিল, দেখেন স্টেপ 3 তে কি বলছি? তল বরাবর সামেশন অফ F সমান m এর সমীকরণ প্রতিষ্ঠা। এখন দেখেন বস্তুটা নিচের দিকে যদি নামে, ত্বরণ হবে কোন দিকে? নিচের দিকে। ত্বরণে হবে কোন দিকে? নিচের দিকে। তাহলে কোন বলটা বড়? সামেশন অফ F এটা সমান m এ আমরা জানি। এখন বস্তু নামতেছে নিচের দিকে, তার মানে mg sin 30 ডিগ্রি বড় কার তুলনায়? ঘর্ষণ বল F এর তুলনায়। তাহলে mg sin 30 ডিগ্রি মাইনাস F সমান কি আসবে? m এ আসবে। এখন চলেন আমরা F সমান কি জানি? মিউ ইন্টু আর জানি। F সমান মিউ ইন্টু আর সমান m এ। তাহলে এখন মানগুলা বসাতে শুরু করি। m হচ্ছে 20, g হচ্ছে 9.8, sin 30 ডিগ্রির মান হাফ, মিউ এর মান দেওয়া আছে 0.2, আর এর মান দেওয়া আছে 169.74। এটা সমান m কত? 20 ইন্টু a। তাহলে এখান থেকে আমরা a এর মান সমাধান করে যেটা পাবো সেটা দাঁড়াবে 3.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যান্সার। খেয়াল করেন আমি আপনাদেরকে অনেক সময় নিয়ে ম্যাথটা করাচ্ছি, কেন?
একটু দেখেন, আমি কোনো সূত্র মুখস্থ করতে বলতেছি কাউকে? আমি ফিজিক্সের অধিকাংশ জায়গায় আপনাদের কোনো সূত্র মুখস্থ করাবো না, কারণ জিনিসটা খুবই বিরক্তিকর, এত সূত্র মনে রাখা যায় না। আমি যেটা করব সেটা হচ্ছে ফিজিক্সটাকে সলভ করা শেখাবো। সো এই যে দেখেন, আপনার যদি স্টেপগুলো মনে থাকে, সূত্র ছাড়াই আপনি সলভ করতে পারলেন। চলেন প্র্যাকটিসে থাকি। আমি আরও 4টা ম্যাথ করাবো, আরও 4টা সিনারিও করাবো আপনাদেরকে ইনশাল্লাহ। আজকে ঘর্ষণের মাস্টার বানিয়ে দিব সবাইকে ইনশাল্লাহ। সো প্রবলেম 2 নাম্বার প্রবলেম যেটা, এটাও আর একটা প্র্যাকটিক্যাল প্রবলেম, খুবই প্র্যাকটিক্যাল প্রবলেম এটা। আমি প্রবলেমটাকে বলার আগে দেখাই, মানে আপনাদের মাথায় প্রবলেমটাকে আগে ঢুকিয়ে দিই আমি। সো প্রবলেমটা আমি বলার আগে দেখাবো। চলেন প্রবলেমটাকে আমি আগে আপনাদেরকে দেখাবো। খেয়াল করেন, ধরেন এটা একটা তল, এটা একটা কি তল। এই তলের উপর এই বস্তুটা এখানে কি থাকবে? থাকবে না, রাখলে এটা পড়ে যাবে, এটাকে রাখলেই পড়ে যাবে। কিন্তু আমি যদি এইভাবে একটা বল দিয়ে ধরে রাখি, খেয়াল করেন, একটু তাকায় দেখেন, এই বস্তুটা এই তলের উপরে, তলটা যেহেতু ওয়াই অক্ষ বরাবর আছে, এই বস্তুটা এই ক্যালকুলেটরের তলের উপরে থাকবে না, ছেড়ে দিলেই পড়ে যাবে। কিন্তু আমি যদি একটা অনুভূমিক বল দিয়ে চাপ দিই, তাহলে বস্তুটা কি এখানে থাকবে না? তাহলে ন্যূনতম কতটুকু বল দিলে একটা তলের উপর বস্তুটাকে ধরে রাখা যাবে সেটা বের করতে হবে। সো আমি অ্যাগেন রিপিট করতেছি, ওয়াই অক্ষ বা দেয়াল, দেয়ালের উপরে একটা বস্তুকে রাখলে সে কি থাকবে? থাকবে না, সে পড়ে যাবে, স্লাইড করবে। কিন্তু আপনি যদি চাপ দিয়ে ধরে রাখেন দেয়ালের সঙ্গে, তাহলে বস্তুটা থাকবে। তাহলে মিনিমাম কতটুকু বল দিলে একটা বস্তু দেয়ালের উপরে আটকে থাকবে, সেটা হচ্ছে এখন আমাদের চ্যালেঞ্জ। তাহলে এই প্রবলেম 2টা হচ্ছে আমার সেই সিনারিওটাই। তাহলে চলেন প্রবলেম 2টাকে আমরা আগে লিখি, লেখায় প্রকাশ করি। সো প্রবলেম 2টা হচ্ছে, ধরেন উলম্ব দেয়ালের গায়ে একটি বস্তুকে নিচের চিত্রের ন্যায় ধরে রাখা হলে বস্তু ও তলের মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্ক কত? সো একটা ডায়াগ্রাম আঁকি আমি। ধরেন এটা একটা উলম্ব দেয়াল, এই উলম্ব দেয়ালের গায়ে একটা বস্তুকে আমি এইভাবে ধরে রাখছি। কিভাবে ধরে রাখছি? একটা বল প্রয়োগ করে। ধরেন প্রযুক্ত বল এফ সমান 100 নিউটন, অনুভূমিক একটা বল দিয়ে বস্তুটাকে ধরে রাখা হয়েছে। বস্তুর ভর এম সমান 20 কেজি। জিজ্ঞেস করা হয়েছে তল এবং বস্তুর মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ কত। এটা হচ্ছে আমাদের প্রবলেমটা। সো প্রবলেম বুঝলে এখন সলভ করা যাবে। আমরা যখন সলভ করতে যাব, মজাটা দেখি। 3টা স্টেপ, তাহলে স্টেপ 1-এ হাত দিই। স্টেপ 1 কি? সবগুলা বলকে তল বরাবর এবং তলের উপর লম্ব বরাবর কিসে বিশ্লেষণ করতে হবে? উপাংশে। তাহলে এফ যে বলটা আছে 100 নিউটন, এই 100 নিউটন বলটা অ্যাকচুয়ালি কাজ করতেছে এইখানে দেয়ালের ভিতরের দিক বরাবর। এটা হচ্ছে এফ সমান 100 নিউটন। তার মানে এখানে কিন্তু একটা প্রযুক্ত বল আছে। আগের সিনারিতে প্রযুক্ত বল ছিল না, এখানে একটা প্রযুক্ত বল আছে। এখন অভিলম্ব প্রতিক্রিয়া তলের উপর লম্বভাবে কাজ করবে, আর অভিলম্ব প্রতিক্রিয়া আর কাজ করবে তলের উপর লম্বভাবে। ওজন এমজি কাজ করবে কোন দিকে? খাড়া নিচের দিকে। আর ঘর্ষণ বল এফ কাজ করবে কোন দিকে? বস্তু যেদিকে নামতে চায় তার বিপরীত দিকে। দেখেন, আমি ঘর্ষণ পড়ানোর শুরুতে একটা কথা বলছিলাম, ঘর্ষণ বল সব সময়ই কোন দিকে কাজ করে? বস্তু যেদিকে গতিশীল হতে চাবে তার উল্টা দিকে। তাহলে ঘর্ষণ বল এফ কাজ করবে, বস্তু গতিশীল হতে চায় এখানে কোন দিকে? নিচের দিকে, ওজন বরাবর, তার উল্টা দিকে ঘর্ষণ বল কাজ করবে। স্টেপ 1 কিন্তু কমপ্লিট। এবার স্টেপ 2-তে আসি। স্টেপ 2-তে তলের উপর লম্ব বরাবর যদি দেখি, তাহলে এফ সমান আর, তাহলে এফ হচ্ছে 100 নিউটন, তাহলে আর সমান এখানে 100 নিউটন। দেখেন খুব সহজ একটা ম্যাথ হয়ে যাচ্ছে।
আর আমি যদি তল বরাবর দেখি, এখানে বস্তুটাকে ধরে রাখছেন, তাহলে যদি আমরা তল বরাবর চিন্তা করি, বস্তুটাকে ধরে রাখলে এই ঘর্ষণ বল এফ এমজিটাকে ব্যালেন্স করবে। জিনিসটা খেয়াল করেন, আপনারা যদি এখানে তল বরাবর চিন্তা করেন, বস্তু কি নড়াচড়া করছে? বস্তু কি কোনো দিকে মুভ করতেছে? করতেছে না তো। বস্তু যদি মুভ না করে, তার মানে লব্ধি বল জিরো, তার মানে উপরের নিচের বল দুইটা সমান, তাহলে এফ সমান এমজি। এখন এফ ঘর্ষণ বল সমান কি? ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইন্টু অভিলম্ব প্রতিক্রিয়া আর, মিউ ইন্টু আর সমান এমজি। আমার দরকার ছিল মিউ এর মান বের করা, মিউ সমান এমজি বাই আর। এম হচ্ছে 20, জি হচ্ছে 9.8, আর আর হচ্ছে এখানে 100। তাহলে এটা আসতেছে 1.96 মিউ এর মানটা। সো জিনিসটা তাহলে খেয়াল করেন, আমি আরেকবার রিপিট করতেছি। আমি কি করতেছি, যে কোনো সিনারিওতে আগে বলগুলোকে আঁকছি, আঁকার পরে 3টা স্টেপ ফলো করতেছি, সমাধান হয়ে যাচ্ছে অটো। ওকে, তাহলে এটা গেল আমাদের 2 নম্বর ম্যাথ। চলেন আমরা এখন 3 নাম্বার ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাব। সো প্রবলেম নাম্বার 3। এটা হচ্ছে আপনার গতিশীল অবস্থায় কিভাবে মন্দনটাকে সাহায্য করতে পারে ঘর্ষণ। দেখেন, একটা গাড়ি যখন গতিশীল, আপনি ব্রেক যদি করেন, গাড়িটা ব্রেকের জন্য থামতেছে, আবার ঘর্ষণ বল গাড়িটাকে থামাতে সাহায্য করে না? সুতরাং গতিশীল একটা বস্তুর গতিকে বাধা দেয় যেহেতু ঘর্ষণ বল, তার মানে একটা বস্তুকে থামাতেও সাহায্য করবে কি? ঘর্ষণ বল। সো এখন যে ম্যাথটা আমি আপনাদেরকে করাবো, সেটা হচ্ছে ঘর্ষণ বল কিভাবে একটা গতিশীল গাড়িকে থামাতে সাহায্য করতে পারে, সেই জিনিসটা আমরা দেখব। চলেন তাহলে আমরা প্রবলেমটাকে আগে স্টেট করি, বা প্রবলেমটাকে আগে আমি লিখি। 500 কিলোগ্রাম ভরের ধরেন একটা গাড়ি, এ 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান। এখন গাড়িটা 20 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, ব্রেক করা হলে গাড়িটা একটা মন্দন তৈরি হবে। তাহলে ব্রেক প্রয়োগ করা হলে গাড়িটিতে 2 মিটার পার সেকেন্ডে স্কোয়ার মন্দন তৈরি হয়। গাড়িটি কত দূরত্বে থামবে? দেখেন, এই যে প্রশ্নটা করলাম, এইখানে কোনো ঘর্ষণ নিয়ে কোশ্চেন আছে? নাই। তার মানে প্রশ্নের প্রথম অংশে কোনো ঘর্ষণ নাই। কিন্তু যদি এখন প্রশ্নের দ্বিতীয় অংশে বলা হয়, যদি এর অর্ধেক দূরত্বে গাড়িটিকে থামাতে হয়, তাহলে রাস্তা ও চাকার ঘর্ষণ গুণাঙ্ক কত? দেখেন, আমি প্রথমে একটা মন্দন দিয়ে দিছি এবং মন্দনের কারণে গাড়িটা থামবে সেটা বলছি। সো গাড়িটা অবশ্যই মন্দনের কারণে একটা দূরত্বে থামবে। এখন এরপরে আমি প্রশ্ন করছি যে এর অর্ধেক দূরত্বে যদি গাড়িটিকে থামিয়ে ফেলতে হয়, সেক্ষেত্রে রাস্তা এবং চাকার মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কত হবে, সেটা আমাদের জানা প্রয়োজন। চলেন তাহলে দেখি, গাড়িটাকে এর অর্ধেক দূরত্বে থামাতে হলে আমাদের অ্যাকচুয়ালি কত ঘর্ষণ গুণাঙ্ক লাগবে রাস্তা এবং চাকার মধ্যে। তাহলে আমরা এটা সলভে যাই। প্রথম অংশ কিন্তু খুব সোজা, কারণ কি গাড়িটার আদি বেগ
v0 ছিল 20 মিটার পার সেকেন্ড, শেষ বেগ কত? 0, কারণ গাড়িটাকে আমরা থামায় ফেলবো। আদি বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, শেষ বেগ হচ্ছে 0, আর মন্দন যেহেতু হচ্ছে a সমান -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে গাড়িটা যেহেতু থেমে যাবে ভি স্কোয়ার সমান v0 স্কোয়ার প্লাস 2as, শেষ বেগ 0, আদি বেগ হচ্ছে 20, 2 ইন্টু a হচ্ছে -2, এসটা কত আমার বের করতে হবে, তাহলে এস হচ্ছে 100 মিটার। গাড়িটা আগে 100 মিটার দূরত্বে থামছিল। এখন দেখেন লাল অংশ দিয়ে, লাল কালি দিয়ে আমি যে প্রশ্নটা লিখছি সেখানে কি গাড়িটাকে অর্ধেক দূরত্বে থামাতে হবে, তাহলে অর্ধেক দূরত্বে থামাতে হলে s1 দূরত্বটা হয়ে যাবে কত? আগের দূরত্বের অর্ধেক, s/2, তার মানে 100 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 50 মিটার। গাড়িটাকে এখন 50 মিটার দূরত্বে থামাতে হবে। তাহলে এইটার জন্য যে পরিবর্তিত মন্দন, এটা আছে পরিবর্তিত মন্দন a1, এটা কত আমি জানতে চাই। গাড়িটাকে যদি 50 মিটারে থামাইতে চাই সেক্ষেত্রে আমার মন্দনটাও কিন্তু চেঞ্জ হবে। সো পরিবর্তিত মন্দনটাকে আমরা ধরে নিচ্ছি কি a1। এখন দেখেন আমরা জানি ভি স্কোয়ার ইকুয়ালস টু v0 স্কোয়ার প্লাস 2a1 s1, তাহলে ভি স্কোয়ার হচ্ছে 0 স্কোয়ার, v0 স্কোয়ার 20 স্কোয়ার প্লাস 2a1, s1টা হচ্ছে 50, a1টা তাহলে আমাদের দাঁড়াবে 400 মাইনাস 1 মানে -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে আমার পরিবর্তিত মন্দনটা হচ্ছে -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন চলেন, আমার দরকার কি ছিল? ঘর্ষণ গুণাঙ্ক মিউ, মিউটা দরকার। এখন আমি একটু সিনারিওটাকে ডিপিক্ট করি। এই রাস্তার উপরে একটা গাড়ি চলছিল, তাহলে গাড়িটা চলতেছিল কোন দিকে? সামনের দিকে, v0 বেগে। এখন আপনি যখন ব্রেক দিচ্ছেন, ব্রেক জনিত বল কাজ করবে কোন দিকে? গতির বিপরীতে। তাহলে এই বড় এফটা হচ্ছে ব্রেক জনিত বল, প্রযুক্ত বল বা ব্রেক জনিত বল। এখন ঘর্ষণ বল কাজ করে কোন দিকে? গতির বিপরীতে। তাহলে এই যে দেখেন ছোট এফ ঘর্ষণ বলটা, এটাও কিন্তু কাজ করতেছে v0-র উল্টা দিকে। খেয়াল রাখেন, আমি কিন্তু বারবার বলতেছি আমি সূত্র মুখস্থ করাতে চাই না আপনাদেরকে, কারণ সূত্র মুখস্থ করলে পরে যে অনেক ঝামেলায় পড়বেন। আমি সিনারিও সলভ করতেছি যে একটা গাড়িকে আমি থামাবো, তাহলে ব্রেক দিচ্ছি, ব্রেক জনিত বল কোন দিকে কাজ করবে? গতির দিকে না গতির উল্টা দিকে? গতির উল্টা দিকে। এই যে বড় এফ ব্রেক জনিত বল। আবার ঘর্ষণ বলটা, এটাও তো গাড়িকে বাধা দেয়, তাহলে ঘর্ষণ বল এখানে কাজ করবে কোন দিকে? গতির বিপরীতে, ছোট এফ। তাহলে আমার লব্ধি বল সামেশন অফ এফ ইকুয়ালস টু ব্রেক জনিত বল এ প্লাস ঘর্ষণ বল। তাহলে বড় এফ হচ্ছে ব্রেক জনিত বল, আর ছোট এফটা হচ্ছে ঘর্ষণ বল। তাহলে এই যে ব্রেক জনিত বল আর ঘর্ষণ বল, এই দুইটা বল মিলে অ্যাকচুয়ালি কি আসবে? লব্ধি বল আসবে। সো তাহলে আমরা এইখানে একটা জিনিস দেখি, একটু মনোযোগ দিয়ে জিনিসটা খেয়াল করবেন। আমার যে ব্রেক জনিত বল বড় এফ, এই ব্রেক জনিত বলের সঙ্গে আমি ঘর্ষণ বল, এই দুইটা যোগ করে লব্ধি বল পাচ্ছি। তাহলে লব্ধি বলের কারণে গাড়ি এখন থামতেছে। সুতরাং এই যে দেখেন লব্ধি বল সামেশন অফ এফ ইকুয়ালস টু এফ প্লাস এফ। লব্ধি বল থেকে কি লব্ধি ত্বরণ আসার কথা না? তাহলে লব্ধি বল থেকে লব্ধি ত্বরণ ma1 আসলো, এইটা ইকুয়ালস টু এফ ইকুয়ালস টু ma প্লাস ছোট এফ মানে মিউ ইন্টু আর। একটু মনোযোগ দেন, দেখেন ব্রেক জনিত বল, যে ব্রেক জনিত বল ম্যাথের প্রথম অংশে আমি যে মন্দনটা দিচ্ছিলাম a-2, ওইটা শুধুমাত্র ব্রেকের কারণে আসছিল। তাহলে ব্রেক জনিত বলটা হচ্ছে ma, এটা ব্রেক জনিত বল। আর ব্রেক প্লাস ঘর্ষণের কারণে ত্বরণ কিন্তু a1,
দেখেন এখানে বলছি যে পরিবর্তিত মন্দন, তার মানে ব্রেক এবং ঘর্ষণ দুইটা মিলিয়ে। সুতরাং এই যে এম এ ওয়ান সমান এম এ প্লাস মিউ আর, এখন এই আর সমান কি এম জি। গাড়িটা যেহেতু সোজা সাপটায় একটা সহজ সরল তলে আছে, তাহলে এম জি খাড়া নিচের দিকে কাজ করবে, অভিলম্ব প্রতিক্রিয়া আর খাড়া উপরের দিকে কাজ করবে। তাহলে আর ইকুয়ালস টু ডিরেক্টলি এম জি, মানগুলা বসাই, এম এ ওয়ান ইকুয়ালস টু এম এ প্লাস মিউ ইন্টু এম জি। তাহলে মানগুলো বসাবো আমরা, এম হচ্ছে 500, এ ওয়ান হচ্ছে 4, 500, এ হচ্ছে 2, মিউ কত আমি জানি না, এম 500, জি হচ্ছে 9.8। তাহলে 2000 মাইনাস 1000 মানে 1000, মিউ সমান হবে 1000 ডিভাইডেড বাই 500 ইন্টু 9.8, অর্থাৎ 2/9.8 যদি করি আমরা, সেটা আমাদেরকে দিবে 0.204। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক কত রাস্তা এবং চাকার মধ্যে 0.204 হতে হবে যদি গাড়িটাকে 50 মিটার দূরত্বে থামাতে হয়। এই ছিল আমাদের 3 নাম্বার প্রবলেম। আমি বলছিলাম আপনাদেরকে টোটাল 5টা প্রবলেম করাবো, 3টা গেছে, আরো 2টা করাবো আমি ইনশাল্লাহ। জাহেদুল আলম মাহে, ম্যাথটা রিপিট করব কিনা? আচ্ছা একবার আমি বলে দিচ্ছি, কিন্তু রিপিট দরকার হলে, যেহেতু ফেসবুক গ্রুপে কিন্তু দেখেন ভিডিওগুলো সেভ থাকতেছে, সো লাইভ ক্লাসের সুবিধা এটা। আমার ক্লাসগুলোর সুবিধা হচ্ছে আপনি চাইলে পরে আরেকবার দেখতে পারবেন। আরবার আমি বলে দিচ্ছি। প্রশ্নটা ছিল, একটা গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান ছিল, ব্রেক প্রয়োগ করা হলে গাড়িটিতে 2 মিটার পার স্কোয়ার মন্দন তৈরি হয়, গাড়িটি কত দূরত্বে থামবে? তাহলে আমার শুধু কালো অংশের প্রশ্নটা দেখেন, কালো যে অংশটা আছে এখান থেকে দেখি, আদি বেগ 20, শেষ বেগ 0, গাড়িটা থেমে গেছে, মন্দন 2, তাহলে গাড়িটা থামতেছিল 100 মিটার দূরত্বে। এটা ছিল প্রথম অংশ। এরপর বলছে যদি এর অর্ধেক দূরত্বে গাড়িটি থামাতে হয়, অর্ধেক দূরত্বে থামাবেন, তাহলে এস ওয়ানটা হবে 50, তাহলে আমার মন্দনটাও চেঞ্জ হবে, যেহেতু দূরত্ব চেঞ্জ হয়ে গেছে, মন্দনটা চেঞ্জ হয়ে হবে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই যে গাড়িটাকে এখন যেহেতু আমি দুইটা বল দিচ্ছি, ঘর্ষণ বল প্লাস ব্রেকজনিত বল, তাহলে লব্ধি বল ইকুয়ালস টু কি, ব্রেকজনিত বল প্লাস ঘর্ষণ বল। সেখান থেকে আমরা কি করলাম, এই যে সামেশন অফ এফ ইকুয়ালস টু এফ প্লাস ছোট এফ, তাহলে বড় এফ ব্রেকজনিত বলটা কত, এম এ। আর এখন এই সিনারিওতে লব্ধি বল কত, এম এ ওয়ান, কারণ ত্বরণটা পরিবর্তিত হয়ে গেছে। আর ঘর্ষণ বল এফ সমান কি, মিউ ইন্টু আর, মানগুলো বসিয়ে মিউ এর মান বের করে ফেলছি। ওকে, তাহলে এটা হয়ে গেল। এখন আমরা যদি পরবর্তী ম্যাথটা করতে যাই, আমি পরবর্তী ম্যাথটা করাবো এখন আপনাদেরকে। এই যে সিনারিওতে আমরা ম্যাথটা করলাম, আমরা কি মিউ বের করছি না, আমরা এখানে কি বের করছি, মিউ বের করছি। এখন মিউ যদি দেওয়া থাকে সেক্ষেত্রে কি হবে, চলেন, মিউ দেওয়া আছে, চার নাম্বার প্রবলেম। একটি গাড়ির চাকা ও রাস্তার মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্ক 0.25, মানে গাড়ির চাকা এবং রাস্তার মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্ক 0.25। গাড়িটি বিশ মিটার পার সেকেন্ড বেগে চলমান অবস্থায় 2000 নিউটন মানের একটি ব্রেকজনিত বল প্রয়োগ করা হয়।
গাড়িটি ব্রেক করার পর কত সময় পরে ও কত দূরত্বে থামবে। গাড়ির ভর এম হচ্ছে 500 কিলোগ্রাম। খেয়াল করেন, আগের প্রশ্নে মিউ বের করতে বলা ছিল, এই প্রশ্নে কিন্তু মিউটা অলরেডি দেওয়া আছে। এই প্রশ্নটায় মিউ কি করা আছে, অলরেডি দেওয়া আছে। তাহলে দেখেন, আমার একটা গাড়ি ও গাড়ির চাকা ও রাস্তার মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্ক কত, 0.25। গাড়িটি 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান ছিল। এই অবস্থায় 2000 নিউটন মানের একটা ব্রেকজনিত বল প্রয়োগ করা হয়েছে। ব্রেক করার পর কত সময় পরে কত দূরত্বে থামবে, আমরা এটা বের করতে চাই যখন গাড়ির ভরটা হচ্ছে 500 কিলোগ্রাম। তাহলে চলেন এটা সলভে যাই আমরা। দেখেন, আবারও আমি পুরো জিনিসটা গ্রাফিক্যালি ডিপিক্ট করব। একটা গাড়ি, সে রাস্তায় মনের আনন্দে যাচ্ছিল 20 মিটার পার সেকেন্ড বেগে। তার মনে অনেক সুখ, সে 20 মিটার পার সেকেন্ড বেগে রাস্তা দিয়ে যাচ্ছে। সে যাচ্ছিল 20 মিটার পার সেকেন্ড বেগে। এখন আপনার ভাল লাগতেছে না, এই গাড়ি যাবি কেন, তুই থাম। ব্রেক করলেন, কোন দিকে ব্রেক করবেন, গাড়ি যেদিকে গতিশীল তার উল্টা দিকে বাধাজনিত বল, ব্রেকজনিত বল এফ দিলেন। আবার রাস্তাও কি চায়, তার উপর দিয়ে কেউ চলুক, রাস্তা চায়, চায় না, কারণ চললে তো সে ঘষা খায়। সে ঘর্ষণ দিয়ে গাড়িটাকে থামাইতে চাইলো, এই ঘর্ষণ বল ছোট এফ দিল, এই থাম। এখন তাহলে গাড়িটার উপরে লব্ধি যে বল, সামেশন অফ এফ সমান ব্রেকজনিত বল এফ প্লাস ঘর্ষণ বল এফ আসবে। তাহলে এই যে দেখেন, ব্রেকজনিত বল বড় এফ যেটা দেওয়া আছে আমাদের এখানে ডিরেক্টলি 2000 নিউটন, আর ঘর্ষণ বল এফ সমান কি হবে, মিউ ইন্টু অভিলম্ব প্রতিক্রিয়া আর। এখন এই সিনারিওতে গাড়িটার ওজন খাড়া নিচের দিকে কাজ করতেছে, তাহলে অভিলম্ব প্রতিক্রিয়া আর খাড়া উপরের দিকে কাজ করবে। সুতরাং মিউ দেওয়া আছে 0.25 আর আর সমান এম জি। তাহলে 0.25 ইন্টু 500 ইন্টু 9.8। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, একটু সবগুলাকে মানগুলো আমরা বসিয়ে দেখি, ঘর্ষণ বল কত পাবো। 0.25 ইন্টু 500 ইন্টু 9.8, 1225 নিউটন হবে আমার টোটাল ঘর্ষণ বল। তাহলে মোট বাধাদানকারী বল, মোট বাধাদানকারী বল সামেশন অফ এফ সমান দাঁড়াচ্ছে বাধা বল এফ প্লাস ঘর্ষণ বল ছোট এফ, 2000 যোগ 1225, 3225 নিউটন হচ্ছে মোট বাধাদানকারী বল। এখন এই মোট বাধাদানকারী বল থেকে মন্দন পাবো, মন্দন এ সমান সামেশন অফ এফ ডিভাইডেড বাই ভর এম। তাহলে সামেশন অফ এফ 3225, ভর এম হচ্ছে 500 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো 3225 ডিভাইডেড বাই 500, 6.45 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমার, এখানে কি ত্বরণ না মন্দন, এটা কিন্তু মন্দন। এখন এই মন্দনের কারণে গাড়িটা কত সময় পরে এবং কত দূরত্বে থামবে এটা বের করতে বলা হয়েছে। তাহলে সময় কিভাবে বের করব, কত সময় পরে থামবে। চলেন, আমাদের এখন দুইটা উদ্দেশ্য, মন্দন এ জানি, আদিবেগ জানি, সব কিছু জানি। তাহলে গাড়িটা কত সময় পরে এবং কত দূরত্বে থামবে সেটা বের করে নিতে হবে। এখন আদিবেগ v0 এটা দেওয়া আছে 20, শেষ বেগ v হচ্ছে 0, মন্দন এ 6.45,
তাহলে আমরা জানি ভি সমান ভি জিরো মাইনাস এটি। তাহলে এখান থেকে ভি জিরো হচ্ছে 20, এ হচ্ছে 6.45 ইন্টু টি। তাহলে টি হচ্ছে 20 ডিভাইডেড বাই 6.45 সেকেন্ড। মান বসিয়ে নিন। আর দূরত্ব ভি স্কোয়ার সমান ভি নট স্কোয়ার মাইনাস 2as। তাহলে ভি স্কোয়ার হচ্ছে 0 স্কোয়ার, ভি নট স্কোয়ার 20 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ 6.45 ইন্টু এস। তাহলে এস এর মানটা হচ্ছে 400 ডিভাইডেড বাই 2 ইন্টু 6.45। এটা মানটা বসালে আসবে হচ্ছে অলমোস্ট 31 মিটার। দেখেন তাহলে আরও একটা প্রবলেম হয়ে গেল। এখন আমি বলছিলাম টোটাল 5টা ম্যাথ, আজকের দিনের লাস্ট প্রবলেম যেটা প্রবলেম নাম্বার 5। প্রবলেম নাম্বার 5 করাবো আমি আপনাদেরকে। খেয়াল আছে কিনা, আমরা কপি কল দিয়ে যখন বস্তুর ম্যাথ করাচ্ছিলাম আমি আপনাদেরকে বলছিলাম শুরুতে আমরা মসৃণ তল নিয়ে কাজ করব, তারপরে আমরা ঘর্ষণ পড়ার পরে অমসৃণ তল নিয়ে কাজ করব। তাহলে এখন আমি আপনাদেরকে কপি কলের একটা সিনারিওর ম্যাথ করাবো যেখানে আমি তলে ঘর্ষণ বল রেখে দিব। সো অ্যাগেন রিপিট করতেছি, আমি কপি কল দিয়ে একটা ঘর্ষণ সংক্রান্ত ম্যাথ করাবো যেখানে তলটা এখন আর মসৃণ তল না, তলটা হচ্ছে অমসৃণ তল। চলেন দেখাই আমি প্রবলেমটাকে আমি সরাসরি ডায়াগ্রাম এ কে ডেসক্রাইব করব। এটা হচ্ছে ডায়াগ্রামটা কি, একটু খেয়াল করবেন। ধরেন এইখানে একটা কপি কল রাখা আছে, এটা একটা কপি কল। কপি কলের উপর দিয়ে ডান পাশে একটা বস্তু ঝুলিয়ে দিলাম 20 কিলোগ্রাম ভরের। এটা একটা ভারী বস্তু, এমন সমান 20 কিলোগ্রাম। আর এই যে তলের উপর দিয়ে এই দিকে একটা বস্তু রাখলাম, এই M2টাকে রাখলাম 5 কিলোগ্রাম। M2টা কত? 5 কিলোগ্রাম। M2 হচ্ছে 5 কিলোগ্রাম। এখন এই যে বস্তুটা M2 বস্তুটা তলের উপরে আছে, তলের সঙ্গে বস্তুর ঘর্ষণ গুণাঙ্ক 0.2, মিউ সমান 0.2। এখন জিজ্ঞেস করা হলো উভয় বস্তুর ত্বরণ ও সুতার টান নির্ণয় করো। আমাকে দুইটা বস্তুরই ত্বরণ এবং সুতার টান নির্ণয় করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা এখানে কয়টা বস্তু? দুইটা বস্তু। কিছু জিনিসপত্র একটু রিভিউ করি, রিপিট করি আমরা। দেখেন সুতার টান, দুইটা সুতার টানই কি সমান থাকবে না? এটা কিন্তু খুব সুন্দর মতো বুঝিয়েছিলাম আমি যে সুতার টান দুইটা সুতাতেই কি থাকবে? সমান থাকবে। সুতার টান ভিন্ন হওয়া পসিবল না। তাহলে সুতার টান দুই দিকেই সমান থাকবে। আমরা একটু বড় করে ডায়াগ্রামটাকে আঁকি বোঝার সুবিধার্থে। এখানে কপি কল আছে, এই পাশে একটা বস্তু, ভারী বস্তু 20 কিলোগ্রাম ভরের একটা বস্তু এখানে আছে, M1 সমান 20 কিলোগ্রাম। তাহলে M1 এর জন্য যে ওজন খাড়া নিচের দিকে কাজ করবে, সেই M1G খাড়া নিচের দিকে কাজ করতেছে। M1G কোন দিকে কাজ করবে? খাড়া নিচের দিকে। সুতার টান T এখানে কাজ করবে কোন দিকে? কপি কলের দিক বরাবর। আমি এটা কিন্তু বারবার বলছি আপনাদেরকে, আবার বলবো। আমার অনেকবার একটা জিনিস বলতে কোনো আপত্তি নাই, কিন্তু আপনারা মানে হচ্ছে জিনিসগুলো শিখেন, বুঝেন। খেয়াল করে দেখেন, সুতার টান সব সময়ই সুতা যেখানে বাঁধা আছে সেদিকে কাজ করে। তাহলে এমন ভরের বস্তুটার জন্য সুতা বাঁধা আছে কপিকল বরাবর, তাহলে টান বলটা কপিকল বরাবর কাজ করবে। আর M2 ভরের বস্তুটা এখানে যখন আছে, তাহলে সুতা বাঁধা আছে এই যে কপিকল বরাবর। তাহলে M2 ভরের বস্তুর জন্য সুতার টানটা কাজ করবে কপিকল বরাবর T। এখন আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন, এই ম্যাথগুলো করার সময় খুব কুল হেডেড থাকবেন, খুবই কুল হেডেড। উত্তেজিত হওয়ার কিচ্ছু নাই, মাথা গরম করার কিচ্ছু নাই। কঠিন অঙ্ক না, এগুলো সহজ অঙ্ক। দেখেন, খেয়াল করেন,
20 কিলোগ্রাম ভরের বস্তু অবশ্যই নিচের দিকে নামবে। তাহলে 20 কিলোগ্রাম ভরের বস্তুর ত্বরণ নিচের দিকে হবে। তাহলে এই যে 5 কিলোগ্রাম ভরের বস্তু কি উপরের দিকে উঠবে না? সরি, সরি নেটওয়ার্কে একটু ট্রাবল দিচ্ছিল। দেখেন, আমি যেটা বলছিলাম আবার রিপিট করতেছি। 20 কিলোগ্রাম ভরের বস্তু নিচের দিকে নামবে। তাহলে 5 কিলোগ্রাম ভরের বস্তু কি করবে? উপরের দিকে উঠবে। তাহলে যে ত্বরণের ডিরেকশন আছে সেই ত্বরণের ডিরেকশনে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। খেয়াল করেন, ত্বরণের ডিরেকশন দুই দিক থেকে পাইছি। এইবার আসেন আমরা বলগুলাকে নিয়ে কাজ করব। বল প্রথমেই এই যে ওজন কোন দিকে কাজ করতেছে? m2g, খাড়া নিচের দিকে। এখন এই যে আনত তলে এখানে থিটার মান লাগবে ম্যাথ সলভ করতে হলে। থিটাটা ধরেন দেওয়া আছে 30 ডিগ্রি, আমি যেটা শুরুতে দিয়ে দেই নাই, থিটা 30 ডিগ্রি। তাহলে m2g এর তল বরাবর উপাংশ হচ্ছে m2g sin 30 ডিগ্রি। মনে করেন স্টেপ 1, বলগুলাকে তল বরাবর এবং তলের উপর লম্ব বরাবর m2g cos 30 ডিগ্রি উপাংশে ভাগ করছি। তারপর অভিলম্ব প্রতিক্রিয়া কোন দিকে কাজ করবে? তলের উপর লম্ব বরাবর। আর ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? এফ। ঘর্ষণ বল এফ কাজ করবে গতির বিপরীতে। এই যে m2 ভরের বস্তু যেহেতু উপরের দিকে উঠছে, তাহলে ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে? নিচের দিকে। ভয় পায় না, এই ম্যাথ বোর্ড পরীক্ষায় আসার কোনো আমি সম্ভাবনা দেখি না। যদি বোর্ড পরীক্ষায় আসে তাহলে তো আপনি ইনশাল্লাহ পেরে যাবেন। এই ম্যাথ কোথায় আসবে আমি বলে দিচ্ছি। স্পেশালি যারা ঢাকা কলেজ এবং নটরডেম কলেজে এবং পাশাপাশি হোলি ক্রস এবং আইডিয়াল, আমি একদম কলেজের নাম স্পেসিফাই করে দিচ্ছি। ঢাকা কলেজ, নটরডেম কলেজ, হোলি ক্রস, আইডিয়াল, এই চারটার কোশ্চেনগুলো স্যাররা ইচ্ছাকৃতভাবে অনেক কঠিন করেন। তো এই টাইপের ম্যাথগুলা এই সব কলেজের পরীক্ষায় আসে। আপনি যদি অন্য কোনো কলেজে পড়েন, রিল্যাক্স থাকেন, এই ম্যাথ সলভ না করতে পারলেও সমস্যা নাই। ভয় পায়েন না যে ভাইয়া এই ম্যাথ আমার মাথায় ঢুকতেছে না, কিচ্ছু হবে না। এই ম্যাথ না পড়ে ইনশাল্লাহ বুয়েটে আপনি চান্স পাবেন, বাট করা থাকলে আপনার দক্ষতা বাড়বে ইনশাল্লাহ। তো চলেন আবার রিপিট করতেছি, রিপিট করি। আমি স্টেপগুলো একবার একবার করে রিপিট করে যাই। ডান পাশের যে বস্তুটা, এই বস্তুটার জন্য আমি আবার পুরো জিনিসটা রিপিট করব একবার, সব মুছে দিচ্ছি, কোনো টেনশন নেবেন না। দেখেন, স্টেপ 1, সুতার টান কোন দিকে কাজ করবে? কপিকল যেদিকে বাধা আছে সেই দিকে। সো m1 ভরের বস্তুর জন্য সুতার টান উপরের দিকে, m2 ভরের বস্তুর জন্য সুতার টান উপরের দিকে। টি দুইটা বের করে ফেলছি, ঠিক আছে। এখন আসেন ওজনের বেলায়, ওজন কাজ করবে খাড়া নিচের দিকে, m1g। এখানে ওজন কাজ করবে কোন দিকে? খাড়া নিচের দিকে, m2g। এবার দেখেন, আমার বস্তুর যেটা তলের উপরে আছে, এই যে ওজনটাকে দুইটা উপাংশে ভাগ করা যায়, একটা তল বরাবর নিচের দিকে m2g sin 30 ডিগ্রি, আর একটা তলের উপর লম্ব বরাবর m2g cos 30 ডিগ্রি। অভিলম্ব প্রতিক্রিয়া তলের উপর লম্ব বরাবর আর। ঘর্ষণ বল গতির বিপরীতে এফ। এখন কথা হচ্ছে আপনি কেন উল্টা দিকে আঁকতেছেন ঘর্ষণ বল? আপনি তো এখনো গতি দেখান নাই। গতি দেখাই নাই? দেখাই। এই যে দেখেন, ভারী বস্তু নিচের দিকে নামবে, তাহলে m1g এর জন্য ত্বরণ নিচের দিকে। হালকা বস্তু উপরের দিকে উঠবে, ত্বরণ উপরের দিকে। তাহলে ঘর্ষণ বল এফ কোন দিকে কাজ করা উচিত? ঘর্ষণ বল এফ কাজ করা উচিত এই যে ত্বরণের বিপরীত দিকে, এফ। আশা করি এখন ক্লিয়ার হয়েছেন। এখন একটা একটা করে বস্তু ধরে কাজ করব। m1 ভরের বস্তুর জন্য, m1 ভরের বস্তুর জন্য, m1 ভরের বস্তু কোন দিকে নামে? নিচের দিকে। তাহলে নিচের দিকের ওজনটা টান বলটি এর থেকে বড়, m1g - t সমান m1a। মানগুলা বসাই, m1 হচ্ছে 20, g হচ্ছে 9.8 মাইনাস t ইকুয়ালস টু 20 ইন্টু a। সো t হচ্ছে 196 মাইনাস 20a,
এটা একটা ইকুয়েশন দিয়ে রাখি। আর m2 ভরের বস্তুর জন্য, m2 ভরের বস্তুর জন্য দেখেন m2 ভরের বস্তুটা নিচে নামে না উপরে ওঠে? উপরে ওঠে। তার মানে t বড় কার তুলনায়? m2g sin 30 ডিগ্রি এবং f দুইটার থেকেই বড়, মাইনাস দুইটা বল ইকুয়ালস টু m2a। তাহলে আমরা এখানে t এর মানটা যদি বসিয়ে দেই, আগে যেটা পাইছি 196 মাইনাস 20 m2g sin 30 ডিগ্রি, m2 হচ্ছে 5, g হচ্ছে 9.8, sin 30 ডিগ্রি মান f, সরি হাফ, f কেন বলতেছি। এখন ঘর্ষণ বল f সমান কত? সো ঘর্ষণ বল f এর মান বের করতে হবে ইকুয়ালস টু 5 এ। এখন দেখেন ঘর্ষণ বল F সমান কত? মিউ ইন্টু আর না? আমরা F এর মানটা এখানে বের করি। খেয়াল করেন একদম নিচে F সমান মিউ ইন্টু আর। মিউ ইন্টু আর এখানে কত? m2g cos 30 ডিগ্রি। তাহলে মিউ কত দেওয়া আছে? 0.2। m2g আমি ক্যালকুলেটরে ডিরেক্টলি মানগুলা বসিয়ে করে দিচ্ছি। দেখেন m2 5, g 9.8, cos 30 ডিগ্রি এবং মিউ সবগুলার মান বসালে আপনারা পাবেন 8.487। তাহলে এই সব মান এখানে যদি বসিয়ে দেই, আমরা যেটা পাবো সেটা হচ্ছে 20 5 25 সমান আমরা পাবো 163.013। আমি ক্যালকুলেশনটা ডিরেক্টলি করে ফেলছি, আপনারা একটু স্টেপ ওয়াইজ করেন, সমস্যা নেই। এখন 25 পেয়ে গেছি। আমার কি চাওয়া হয়েছিল? ত্বরণ এবং সুতার টান। তাহলে আমাদের ত্বরণ কিন্তু বের হয়ে গেছে। 25 সমান 163.013 যদি হয়, আমার তাহলে ত্বরণ এ সমান কত হবে দেখি। আমরা এটা মুছে দেই। পঁচিশে সমান 163.016। এ সমান 163.016 ডিভাইডেড বাই 25 মিটার